ইতিমধ্যে জানা যাচ্ছে জয় গোস্বামীর সঙ্গে কমিশনের তরফে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আরো তথ্য দেবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, রয়েছেন টেলিফোনে। কৃষ্ণেন্দু, দেখো, কবির পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই খবর সম্প্রচারিত হওয়ার পর কমিশনের তরফে ফোন করা হয় জয় গোস্বামীর স্ত্রীকে এবং গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। কেন জয় গোস্বামীর কেন তাকে ডাকা হচ্ছে শুনানিতে এবং কেন তারা হেনস্থার শিকার হচ্ছে, গোটা বিষয়টা তারা জেনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বা প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে তারা জানিয়েছেন। সম্ভবত তার কন্যাকে গিয়ে তথ্য বা নথি জমা দিয়ে আসতে হবে, এমনটাই জানা যাচ্ছে পরিবার সূত্রে। কিন্তু প্রশ্ন উঠছে, জয় গোস্বামী যার জন্ম হয়েছে কলকাতা শিশুমঙ্গলে, যার শৈশব কেটেছে রানাঘাটে, একজন প্রতিষ্ঠিত কবি, মামার বাড়ি ডোবার লেনে এবং দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ভোট দিয়েছেন, 2024 পর্যন্ত লোকসভা ভোটে ভোট দিয়েছেন, তাকে কেন শুনানিতে ডাকা হবে? যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এবার তার পরিবার সূত্রেও জানা যাচ্ছে যে এবার যে খসড়া তালিকা তাতে গোস্বামীর নাম আছে এবং তার কন্যারও নাম আছে এবং 2002 যে তালিকা, সেই তালিকায় কোনো অসঙ্গতি আছে এবং সেই সূত্রেই ইলেকশন কমিশনের তরফ থেকে তাকে শুনানির জন্য বলা হয়েছে। কিন্তু তার পরিবার প্রশ্ন তুলছেন এটা একটা হেনস্থা, কারণ তিনি একজন সিনিয়র, তিনি বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন, তার কয়েকদিন আগে অপারেশন হয়েছেন এবং যেটা অনেকেই বলছেন যে জয় গোস্বামী একজন পরিচিত মুখ, সুতরাং তাকে এরকম প্রমাণ দিতে হবে কেন বা বাইরে এসে শুনানিতে অংশ নিতে হবে কেন? যদিও কমিশনের তরফে তাদের সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে, এখন প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া হয় বা কি করা হয় এখন সেটাই দেখার। বীরভূমে অ্যাম্বুলেন্সে শুয়ে এসআইআর হিয়ারিংয়ে হাজির শয্যাশায়ী রোগী। বোলপুরের শ্রীনিকেতন ব্লক অফিসে এলেন নার্ভের এক রোগী পুতুল দাস প্রামাণিক। বর্তমানে দুর্গাপুরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় শুনানিতে হাজির হতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে, অভিযোগ করেছে তার পরিবার। প্রত্যেক মাইক্রো অবজার্ভ মেয়ের একই পিসি বিয়ে হয়েছে 2002-এ, বোম্বেতে ছিলেন। ওখানে বিয়ের পর বোম্বে চলে গেছে। তারপরে কি ভোট দিয়েছিল এখানে? হ্যাঁ, 2002-এর পর আছে। তারপর এখানেই বাসিন্দা। ওড়িশায় ভূমি রাজস্ব বিভাগের আধিকারিকের বাড়িতে মিলল প্রচুর টাকা। ওড়িশার আধিকারিকের বাড়িতে নোটের পাহাড়, উদ্ধার হয়েছে 75 লক্ষ টাকা নগদ। ভুবনেশ্বর, কটক, খুর্দায় আধিকারিকের বাড়ি এবং ফ্ল্যাটে অভিযান চলে। আয় বহির্ভূত লক্ষ লক্ষ টাকা, প্রচুর সম্পত্তি, 100 গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে। এই যে ছবি দেখছেন, ওড়িশায় ভূমি রাজস্ব বিভাগের আধিকারিকের বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। টাকা পাওয়ার পরিমাণ 75 লক্ষ টাকা। এর পাশাপাশি আয়ের বহির্ভূত প্রচুর সম্পত্তি, 100 গ্রাম সোনার গয়নাও বাজেয়াপ্ত হয়েছে। কত ক্ষমতায় আসবে, কত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তা নিয়ে একেবারে অমিত শাহ তিনি হুঙ্কার দিয়েছেন। তিনি বলছেন মানুষ ঠিক করে ফেলেছে যে 26-এ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, আর পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। मेरा आप सभी से करबद्ध निवेदन है, आपने लंबे समय तक कांग्रेस को मौका दिया, 34 साल तक कम्युनिस्ट पार्टी को मौका दिया, 15 साल तक ममता बनर्जी को मौका दिया। बंगाल की जनता को मैं विनती करता हूं कि मोदी जी के नेतृत्व में पूर्ण बहुमत की, प्रचंड बहुमत की एक भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम कवि गुरु की कल्पना का, विवेकानंद की कल्पना का, बंकिम बाबू की कल्पना का बंगाल बनाएंगे, सोनार बांग्ला बनाएंगे। मुझे पूरा भरोसा है कि 2026 में बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। এবার জিজ্ঞেস করুন इस बार कितना होगा? আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবুদা, দুই চোখে, এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন। বলেছেন 2/3 পাবো। এখন আর বলতে পারছে না ইসবার 200 পার। এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার। বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয়, গণতন্ত্রের মাধ্যমে। বাংলাই পথ দেখাবে, বাংলাই দিশা দেখাবে, বাংলাই সারা ভারতবর্ষ জুড়ে
সবাইকে সাহায্য করবে। আমরা ভাঙি তবু মচকাই না, আমরা মাথা উঁচু করে চলি। দিল্লি সামলাতে পারে না, বাংলা সামলাবে। অমিত শাহ তিনি বলছেন 26-এ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিজেপি আসবে এবং তিনি এও বলছেন যে 26-এর ভোট হবে অনুপ্রবেশ ইস্যুতে। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখবই, একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং তার আরো বক্তব্য যে অনুপ্রবেশকারীদের মদত দেয় তৃণমূল সরকার। শুনুন। मित्रों, जहां पर भी बंगाल में जाते हैं, पूरे बंगाल की जनता घुसपैठियों से त्रस्त है। क्या कोई राज्य सरकार ऐसी हो सकती है जो घुसपैठियों की पनाहगाह अपने राज्य को बना दे? राष्ट्रीय सुरक्षा पर एक कितना बड़ा खतरा है। आर्टिकल 370 हटता है, वो विरोध करती है। सीएए लाकर बंगाल के शरणार्थियों को नागरिकता देने का हम कार्यक्रम करते हैं, वो विरोध करती है। और वो ठीकरा फोड़ते हैं कि बीएसएफ है, वो रोक नहीं रही है। ममता जी, मैं आज आपको इस सार्वजनिक प्रेस वार्ता में पूछना चाहता हूं कि कौन सरकार है, कौन सी सरकार है बांग्लादेश की पूरी सीमा पर जो वाड़बंदी करने के लिए, बॉर्डर पर फेंसिंग करने के लिए जमीन नहीं देती है? अगर आप जवाब न दे पाए तो मैं ही देता हूं, आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है। फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? क्यों उस पर केस दर्ज नहीं होता? क्यों इसको वापिस भेजा नहीं जाता? जवाब है कि आपके पास एक ऐसी मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी। इंसान छोड़ दीजिए, परिंदा भी पैर नहीं मार पाए, इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे। और न केवल घुसपैठ रोकेंगे, सारे घुसपैठियों को चुन चुन कर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी। রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন অমিত শাহ। পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নাম করে মানুষের উপরে অত্যাচার হচ্ছে। পশ্চিমবঙ্গে ভোটের আগে দুঃশাসনবাবু এসে গিয়েছেন। আক্রমণ করে আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। একজন দুঃশাসন এসছেন বাংলায়। ভোট আসলে দুর্যোধন ও দুঃশাসনরা আসে, ওদের চোখে দেখবেন, দু চোখে দেখলেই আতঙ্ক হবে। এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, গেল রে, গেল রে, গেল রে। শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, যারা সারা জীবন বাংলায় থেকেছে, বাংলায় যারা ভোটার। 80 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 96 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, লজ্জা করে না? শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে, আর আমাদের নামে গালাগালি চলবে? কতদিন কতদিন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.